আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যেটাকে বাংলাতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সামরিক হস্তক্ষেপে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। আমরা 1980 সালের আগের এই ঘটনা আমরা অনেকেই জানি যে 75 পরবর্তী সময়ে কয়েকজন অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। এরপরে সম্ভবত 77 সাল, যদি আমার ভুল না হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন। তো তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, অনেক কল্যাণমূলক কাজ করেছেন, ইতিবাচক কাজ করেছেন। এই জন্য বাংলাদেশের মানুষের কাছে, কোটি কোটি মানুষের কাছে তার সেই ভালো কাজগুলোর কথা জানা আছে এবং আন্তর্জাতিক মহলও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা জানেন। 1981 সালে তাকে শহীদ করা হয়। আমরা যতটুকু বুঝতে পারি, ভারতীয়রা তাকে খুব কৌশল করে মেরে ফেলেছে। হোসেন মোহাম্মদ এরশাদ ছিল ভারতের চর, এবং এই এরশাদ জিয়াউর রহমানকে মেরেছে বলে আমরা জানতে পারি। তো এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন। তার মধ্যে ধর্মীয় অনুভূতি ছিল, তিনি নামাজ পড়তেন, হজ করেছিলেন, সততা ছিল, ন্যায়পরায়ণতা ছিল তার মধ্যে। তিনি রাষ্ট্রপতি হয়ে অনেক উদারতা দেখিয়েছেন। এর আগে আপনারা জানেন 75 সালে বাকশাল করে সকল মিডিয়া বন্ধ করে দিয়েছিল, ইত্তেফাক সহ 4টি মিডিয়া বাদে, তৎকালীন সময়ের অ্যানালগ যে মিডিয়াগুলো। তো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, এবং তাদের দল, নিজেদের দল আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে বাকশাল করেছিল। পরিবার চালাবে রাষ্ট্র, আওয়ামী লীগ, শেখ মুজিবের পরিবার। তো সেখানে 75 সালে রাষ্ট্র ক্ষমতা দখল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত উদারতা দেখিয়েছেন, সকল সেই রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দেন। তার কাছে সৈয়দা শাহজাদা চৌধুরী দরখাস্ত নিয়ে যান, আবেদন নিয়ে যান আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের, শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার জন্য। তখন 75 সালের ঘটনা আপনারা জানেন, 15ই আগস্টের ঘটনা। কুখ্যাত ভারতীয় এজেন্ট সন্ত্রাস শেখ মুজিব যে গুন্ডামি সন্ত্রাসী করেছিল, তার কারণে কি ঘটেছিল ধানমন্ডিতে। এরপরে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ভারতে পলাতক ছিল। শেখ হাসিনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ফেরত নিয়ে আসেন। এর 13 দিনের মধ্যে জিয়াউর রহমান শহীদ হন। চট্টগ্রামের সার্কিট হাউসে দুপুরবেলা সম্ভবত তাকে মেরে ফেলা হয়। তো যাই হোক, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সামরিক প্রধান প্রশাসক থাকা অবস্থায়, তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন। জাগো দল নাম ছিল। বিভিন্ন ধরনের নাম তৈরি করে শেষ পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নামটা করেছেন। প্রথম মহাসচিব বানিয়েছিলেন একজন চরম বাম অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী, তাকে বানিয়েছিল। মুসলিম লীগের নেতা কফিল উদ্দিনের পুত্র ব্যারিস্টার নাজমুল হুদার মতন ব্যক্তিকে তিনি দলে নিয়েছিলেন। সাইফুর রহমানের মতন ব্যক্তি, ব্যারিস্টার মওদুদ আহমদের মতন ব্যক্তিকে, ব্যারিস্টার আমরুল ইসলাম, এটিএম শামসুল হুদা, জনাব তরিকুল ইসলাম, এ ধরনের আমরা কয়েক ডজন ব্যক্তিদের নাম বলতে পারব, যাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিতে এনেছিলেন, দল গঠন করেছিলেন তাদেরকে নিয়ে। তো তিনি এই যে দলটি গঠন করেছিলেন, এখানে বামরা আসছে, সামরিক বাহিনী থেকে লোক আসছে, বাম রাম কমিউনিস্ট থেকে লোক আসছে, আমলার থেকে আসছে, ব্যুরোক্রেট থেকে, বিভিন্ন রাজনৈতিক পরিবার থেকে, যেরকম কফিল উদ্দিনের ছেলে বি চৌধুরীকে নিয়ে আসলো। আরও বিভিন্ন মুসলিম লীগের অনেক রাজনীতিক পরিবার থেকে, যারা পাকিস্তানের পক্ষে ছিল, তাদের
সেই আইডিওলজির পক্ষের পরিবার থেকে নিয়ে এসেছেন। তো তাদেরকে নিয়ে এসে সুন্দর একটা মন্ত্রী পরিষদ গঠন করে দেশকে সুন্দরভাবে চালাবার চেষ্টা করেছেন এবং দল গঠন করলেন। তিনি চেয়েছেন যে বাংলাদেশ একটি স্বকীয়তা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হোক, কৃষিতে উন্নয়ন হোক। এই জন্য তিনি খাল কাটা কর্মসূচি পালন করেছেন। তিনি খাল কেটেছেন সারা বাংলাদেশে। তার এসব অনেক উত্তম কাজের কথা আমরা জানি, কল্যাণমূলক কাজের কথা। তো তিনি এই যে ভারতের যে আধিপত্যবাদ, আপনারা জানেন যে জওহরলাল নেহরু, তার মেয়ে ইন্দিরা গান্ধী, এই যে কংগ্রেস পরিবারের যে আওয়ামী লীগকে যেভাবে শেল্টার দিয়েছে এবং আশেপাশের যে দেশগুলোর সাথে তারা যে বড় ভাই সুলভ, দাদাগিরি সুলভ, মাস্তানি সুলভ আচরণ করে, তো এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টের পেয়েছিলেন। তিনি ভারতকে পাত্তা দেননি। ভারত নিজেদেরকে ঔপনিবেশিক শাসক মনে করত, এখনো পর্যন্ত তারা করে যাচ্ছে। তারা মনে করে 47-এ ব্রিটিশরা চলে গেছে, আমরা এখন এই অঞ্চলের ঔপনিবেশিক শাসক। বিশেষ করে তারা মুসলিম দেশকে সহ্য করতে পারছে না, পাকিস্তান, বাংলাদেশকে। তো এক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদেরকে পাত্তা দিতেন না। যতটুকু ফরেন কালচার আছে, ইন্টারন্যাশনাল রিলেশনস আছে, সেটাই তিনি পালন করতেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়াও সেটা করতেন। এখন খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছেন হাসপাতালে। কখন আমরা শুনতে পাই যে তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন জানি না, হয়তো বা তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। এখন যেটা বলতে চাই সেটা হলো, তার দলের নেতারা বিভক্ত হয়ে গেছে অনেকগুলো ভাগে। আমরা ষড়যন্ত্রের বিভিন্ন আওয়াজ পাচ্ছি, গন্ধ পাচ্ছি। এই যে সালাউদ্দিন আহমদ, কক্সবাজারের বাড়ি, সে 9টা বছর শিলংয়ে ছিল, ভারতে একটি কটেজ, একটি রিসোর্টে। সেখানে তাকে মদ নারী দিয়ে রাখা হয়েছিল, আমরা যতটুকু জানতে পেরেছি। তাকে বিশেষ প্রশিক্ষণে রাখা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষের একজন স্পাই হিসেবে তাকে তৈরি করা হয়েছে। আমরা দেখতে পেলাম যে 5 আগস্টের পরে সালাউদ্দিন আহমদের লম্ফ ঝম্প, লাফ ঝাফ। বিএনপির অনেক সিনিয়র নেতারা, স্থায়ী কমিটির সদস্যদের যারা আছেন প্রবীণ, তাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না। তাকে দেখি আমরা লম্ফজম্প করতে। তারেক রহমানকে ব্রিটেন থেকে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। তিনি, আপনারা জানেন যে তিনি ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছে, তার মা চরম পর্যায়ে অসুস্থ, তারপরও তিনি আসতে ভয় পাচ্ছেন তার দলের লোকের কারণে, ভারতের স্পাইদের কারণে, যেটা আমরা বিচক্ষণ রাজনৈতিক আলোচকদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বিভিন্ন রাজনৈতিক অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারি। আমরা আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা জানি যে একজন মির্জাফর, ভারতীয় চর। সেটার প্রমাণ হলো ভারতের যে বিজেপি উগ্র সন্ত্রাসী পার্টি, সেই পার্টির সাধারণ সম্পাদকের রুমে গিয়ে মাথা নত করেছিল, নতজানু হয়ে গিয়েছিল। কোট টাই পরা এই এলিট ওয়েস্টার্ন শ্রেণীর কালচারের এই ব্যক্তি ভারতের ধুতি পরা গণ্ডমূর্খ হিন্দু ব্যক্তির সামনে, উগ্রবাদী বিজেপি নেতার সামনে মাথা নত করেছিল, নতজানু হয়েছিল। আমরা কিছুদিন পর পর ভারতে কিভাবে দৌড়ে যায়, ভারতের পক্ষে কিভাবে কথা বলে, এগুলো আমরা দেখি। তো আমরা দেখলাম এখানে বুঝতে পারি যে বিএনপিকে ভেঙে চুরমার করে দিতে চায় ভারত এদের মাধ্যমে। এ তো দুজনের নাম বললাম, আরো কয়েকজন আছে যারা জিয়াপন্থী। যারা জিয়াপন্থী বলতে যারা ভারতকে পাত্তা দেয় না, সঠিক পথে চলতে চায়, এই ধরনের বিএনপি নেতাদেরকে সাইড করে ফেলা হয়েছে। তো বিএনপি সামনে কোন পরিস্থিতিতে যায় আমরা জানি না। খুব ভয়ানক একটা সময় এখনো পার করছে তারা। আশা করি তাদের মধ্যে যারা দেশপ্রেমিক আছে তারা উপলব্ধি করে তাদের দলের এই সমস্যা সমাধানে কাজ করবে। আসসালামু আলাইকুম।